শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম। আর আগেই পরিচয় করিয়ে দিয়েছে আমাদের অতিথি জুবেরা রহমান লিনু, বাংলাদেশের টেবিল টেনিসের রানী। তিনি এই বছরই স্বাধীনতা পদক পেয়েছেন, সে কারণেই আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি। আপনারাও চাইলে জুবেরা রহমান লিনুর সাথে কথা বলতে পারেন। যে কোনো প্রশ্ন অথবা মতামত ফোন করতে হবে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। প্রথমেই জুবেরা রহমান লিনু, এটা আপনার জীবনের নিশ্চয়ই একটা অন্যতম বড় প্রাপ্তি, স্বাধীনতা পদক পাওয়া, এবং সেটা আসলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মধ্যে খুব কমই পেয়েছেন, তার মধ্যে আপনি একজন। মানে কেমন লাগছে আগে সেটাই জানতে চাই। বেশ কয়েক মাস হয়ে গেছে, তারপরেও আসলে অনুভূতিটা আসলে কেমন জানতে চাই। অসাধারণ অনুভূতি। আমি যখন এই প্রথম এটা জানলাম যে আমি স্বাধীনতা পদক পেতে যাচ্ছি, তখন আমি দেশে ছিলাম না। তো দূর দেশ থেকে যখন এই খবরটা পাই, তখন একটা অন্যরকম অনুভূতি। কারণ আমাদের দেশের সময় অনুযায়ী সে দেশে পার্থক্য ছিল 7 ঘন্টা। আপনি নিউজিল্যান্ডে ছিলেন? নিউজিল্যান্ডে ছিলাম আমি। তো তখন আমি অলরেডি মানে বিছানায় মানে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। ঠিক সেই সময় আমার একটা ফোন আসে, সেখান থেকে আমি জানতে পারলাম যে আমি পেতে যাচ্ছি। তারপর হয় কি, আমাদের যতক্ষণ না একটা মানে পুরস্কার হাতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত একটা নার্ভাসনেস থেকেই যায়। আমিও খুব খুশি হয়েছি, সেটা সত্যি কথা, কিন্তু আমি অপেক্ষা করছিলাম যে কবে আমি পুরস্কারটি হাতে পাবো। আর তারপর যখন জেনেছি যে আমি প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কারটি নিব, তখন এক ধরনের উত্তেজনা কাজ করেছিল। কারণ আমি তার বাবার হাত থেকেও পুরস্কার নিয়েছিলাম, পরবর্তীতে ওনার হাত থেকে পুরস্কার নিতে যাচ্ছি, সেটা তখন আমার কাছে একটা অন্যরকম অনুভূতি। তারপর যখন পুরস্কারটি হাতে পেয়েছি, সেটা অনুভূতি প্রকাশ করার মতো নয়। প্রথমে আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেছি, এবং তারপর আমার বাবার কথা খুব মনে পড়েছিল। কারণ আজকে আমার বাবার কারণে কিন্তু আজকে এই জায়গায় আমার স্থানটা হয়েছে। কারণ উনি আমাকে অনেক অনেক সাপোর্ট দিয়েছেন, খেলাধুলা শিখিয়েছেন। আচ্ছা, তারপরে যখন আপনি বললেন যে বিদেশে থাকার সময় এক ধরনের অনুভূতি, দেশে আসার পরেও সেটা আবার আরেক রকম ট্রান্সফর্ম করেছে। জি জি, সেটা হচ্ছে ওই যে বললাম যে যখন হাতে পেয়েছি পুরস্কারটি, তখন মানে বিশ্বাস হচ্ছিল না যে এই পুরস্কারটা আমার হাতে এসেছে। তো অনেকে দুষ্টামি করে বলেছে যে যাক, তুমি জীবদ্দশায় পেয়ে গেলে। তো এইটাই যে হ্যাঁ, আমি জীবদ্দশায় যে আমি এত বড় একটা পুরস্কার আমি পেয়েছি, এটা আমার জন্য সারা জীবনে এই যে সংগ্রাম, সারা জীবনে যে আমার এত ঘাম, এত কষ্ট, কঠোর পরিশ্রম, সব কিছু পরে যে আমি সরকার আমাকে এইটা মনোনীত করেছেন, সেজন্য আমি সরকারের কাছে কৃতজ্ঞ। পরে আল্লাহ, এবং তারপর সরকারের কাছে আমি কৃতজ্ঞ। মানে আপনার কি এখন ক্যারিয়ারটা মনে হয় যে পিছনে ফিরে তাকালে সবকিছু মিলে একদম পরিপূর্ণ? আলহামদুলিল্লাহ, আমি পরিপূর্ণ, একেবারেই পরিপূর্ণ। প্রতিটা মানুষের জীবনে কিন্তু কিছু ক্ষোভ থাকে, কিছু বেদনা থাকে, দুঃখ থাকে, আবার আনন্দ থাকে, সব কিছু মিলেই তো জীবন। আর প্রাপ্তি অপ্রাপ্তি মাঝখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। তো সব কিছু চাইলে জীবনে যেমন হয় না, সব কিছু পেয়ে গেলেও সে আনন্দটাও জীবনে থাকে না। তো আমি মনে করি যে আমার পাওয়া না পাওয়ার মাঝখানে আমি যেটুকু পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি। বাকি জীবন আমি এইভাবেই সম্মানের সাথে পৃথিবী থেকে চলে যেতে চাই। আপনি এমনিতে যেটা বললেন যে কখনো ক্ষোভ থাকে, রাগ থাকে, কিংবা কষ্ট থাকে, আপনি কি এমন কোনো কষ্ট আছে কিনা? এখন আপনি ক্রীড়াঙ্গন থেকে একদমই প্রায় দূরে, মানে আমরা দেখি না কোনো ভূমিকাতেই আপনাকে, আর মানে সেটার কারণটা কি? আমি আসলে এই কষ্টের কথাটা এখন আর আমি নতুন করে সামনে আনতে চাই না। তবে হ্যাঁ, আমার একটা ক্ষোভ, একটা অভিমান অবশ্যই ছিল। আমি 14 বছর কিন্তু টেবিল টেনিস ফেডারেশন থেকে দূরে সরে এসেছি। এটার পিছনে একটা নেপথ্যে একটা অবশ্যই কারণ আছে, যে কারণগুলো এখন আর আমি সামনে আনতে চাই না। তবে সবাই যেহেতু জানে ব্যাপারটা কম বেশি, ওই নতুন করে আমি আর এই জিনিসটা সামনে আনতে চাই না। তবে হ্যাঁ, অবশ্যই একটা অভিমান ছিল, কষ্ট আছে। কারণ আমার জীবন থেকে 14টা বছর যখন চলে গেছে, আমার এখন বয়স হয়ে গেছে। আমি যে জিনিসটা আমি তখন দিতে পারতাম 14 বছর আগে, সেটা তো এখন আর আমি দিতে পারবো না। সেটা এখন যদি কেউ আমাকে তো আর 14 বছর আগে ফিরিয়ে দিতে পারবে না। তো সেটা তো আমার একটা দুঃখ রয়েই গেছে। কিন্তু কোনোভাবে কি সেই অভিমান কাটিয়ে আবারও আপনি ফেরার কোনো প্রত্যাশা করেন কিনা, কিংবা খেলাধুলায় আপনি থাকতে চান কিনা? খেলাধুলা তো থাকতে চাই, যদি আমাকে সঠিক জায়গায় সঠিক মূল্যায়ন যদি করা হয়, তাহলে হয়তো আমি চেষ্টা করব কিছু করার, ভালো কিছু করার। আমরা আপনার কাছে ফিরবো একজন দর্শকের ফোন নিয়ে। দর্শক পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। খেলার বাইরে আমরা জানি যে আপনি খেলায় না থাকলেও আপনার ব্যস্ততা কম নয়, আপনি ভ্রমণ করেন প্রচুর, লেখালেখি করেন প্রচুর, এবং
ঘুরে বেড়াতে আপনি পছন্দ করেন, জি, জি। মানে সেটা আমি দেখি অন্তত দর্শকরাও একটু জানতে চাই যে আপনি আসলে কতগুলো দেশে ভ্রমণ করেছেন, কিংবা আপনার আসলে ইচ্ছাটা কি ভ্রমণ নিয়ে। না আসলে আমার ছোটবেলায় যখন আমি তো ছোটবেলা আমার প্রথম পাসপোর্টের ফার্স্ট সিলটাই পড়েছিল নর্থ কোরিয়া। আচ্ছা। সেটা 1976-এ, আমার বয়স তখন 10.5 বছর। আচ্ছা। তো আমার মনে হয় 10.5 বছর বয়সে বোধহয় আমার ভিতরে এই ভ্রমণের একটা নেশা চেপেছিল। আচ্ছা। তারপরে দীর্ঘ ক্যারিয়ারে টেবিল টেনিস খেলার কারণে আমি কিছু, এখনকার মতো তো প্লেয়াররা এত বেশি বাইরে যাচ্ছে, আমাদের তো অত বেশি আমরা বাইরে যেতে পারতাম না। তো মোটামুটি তখন হয়তো 10-12টা দেশ ঘুরেছি খেলার কারণে। তারপরে যখন আমি খেলার থেকে খেলার জন্য তো আমি ঘুরতে পারতাম না, কিন্তু আমার ভিতরে সবসময় খেলা ঘোরার নেশাটা ছিল। তা যখন আমি খেলা ছেড়ে দিলাম 2002 সালে, তারপরে আমি চিন্তা করলাম যে এখন তো আমার অফুরন্ত সময়, আমাকে এটা কাজে লাগাতে হবে। কারণ আমার বাবা আমাকে একটা জিনিস শিখিয়েছিলেন ছোটবেলায়, যে ট্রাভেলিং ইজ দ্য পার্ট অফ এডুকেশন। তো আমি তখন ওইটা মনে হয়েছে যে আসলে ট্রাভেলটা অনেকে মনে করে জাস্ট ঘুরলাম, চা খেলাম, গল্প করলাম, এটা না। আমার কাছে ট্রাভেলিংটা হচ্ছে কিছু শেখার, তাদের কালচার সম্পর্কে জানা, তাদের কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে জানা, একটা দেশের একটা দেশের সম্পর্কে জানা, এগুলোর সাথে সাথে আবার মজা করা, দুটোই আছে। তো আমি তখন ডিসাইড করলাম যে আমার রেস্ট অফ লাইফ আমি চেষ্টা করব যে একটু ঘুরে বেড়াতে। আমার যেটুকু সামর্থ্য থাকবে, সবার তো সব সামর্থ্য সব জায়গায় চাইলে তো আমি যেতে পারবো না, তো আমার যেটুকু সামর্থ্য আছে আমি বছরে বের হয়ে যাই, যখন তখন আমি ঘর থেকে বের হয়ে যাই। এবং আমি খুবই এনজয়, কয়টা দেশ ঘুরেছি এখন বলবো না, সেটা আমি যখন বই বের করব, বই আকার আমার ইচ্ছা আছে সামনে। আমি ভ্রমণ কাহিনীগুলো লিখছি এখন, অলরেডি আমার লেখা প্রায় 20টা দেশের উপর লেখা শেষ হয়ে গেছে। একটা জেনে গেলাম যে 20টা লেখা শেষ, তার মানে এর চেয়েও বেশি দেশ আপনি ভ্রমণ হ্যাঁ করেছেন। অবশ্যই, আমি এর চেয়ে অনেক বেশি ভ্রমণ করেছি। আমরা আপনার কাছে ফিরবো সেই ফোনটি নিয়ে। ফোনটি আমরা পেয়েছি। দর্শক, আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, বলেন। জি, আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি স্বাধীনতা পদকের জন্য। জি। আর হচ্ছে আমার একটা প্রশ্ন ছিল, সে প্রশ্নটা হচ্ছে যে টেনিস ট্রেনিং এর জন্য বাংলাদেশে কোনো ইনস্টিটিউট আছে কিনা, বা ঢাকায় যে টেনিস ক্লাব আছে সেখানে বাচ্চাদের টেনিস শেখার কোনো ব্যবস্থা আছে কিনা। টেবিল টেনিস শেখার কোনো ব্যবস্থা আছে কিনা, ঢাকায় আছে কিনা। আরও একজন দর্শক আছেন, আমরা ফোন নিয়ে একবার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। দর্শক, পরিচয় জানিয়ে আপনার প্রশ্নটি জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? টিপু বলছি। জি, ভালো আছি টিপু ভাই, আপনি কেমন আছেন? জি। আপা লিনোপা আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। আবনি ক্লাব থেকে টিপু। ও আপনি আচ্ছা আমাকে আচ্ছা, অবশ্যই চিনবেন। জি 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 আপনার সাথে আমার অনেক পরিচয় আছে, কথা বলেছি আপনার সাথে, অনেকদিন পরে আপনাকে দেখলাম, ধন্যবাদ। লিনোপা, এই খেলাটা কিন্তু শূন্য হয়ে গেছে আমাদের দেশ থেকে এখন। একটা সময় কিন্তু ঘরোয়া লিগের ক্লাবগুলো অংশগ্রহণ করেছে টেবিল টেনিসে, কিন্তু দেখেন একজন স্বাধীনতা পদক প্রাপ্ত হিসাবে আপনি একজন সুনামধন্য একজন, আপনার কি করণীয় আছে আগামীতে এই টেবিল টেনিসের জন্য? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য। আমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। লিনোভা, প্রথমেই যে আপনার নিজের কখনো মনে হয় কিনা যে টেবিল টেনিস আপনাকে এই পর্যায়ে পর্যন্ত নিয়ে এসেছে, তাকেও আপনাকে রিটার্ন দেওয়ার চেষ্টা করা কিংবা চিন্তা করা, সেটা ফেডারেশনের মধ্যে থেকে হোক বাইরে থেকে হোক, কোনোভাবে করার চিন্তা কখনো হয় কিনা? এটা এটা আমি প্রায় সময় এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি। জি। আসলে আপনাকে একটা জিনিস, আপনি জানি না আমার সাথে একমত হবেন কিনা, আপনি যখন কোনো একটা জায়গায় কিছু কাজ করতে যাবেন, সেই প্রতিষ্ঠানের মধ্যে থেকে একটা কাজ করা আর আপনি বাইরে থেকে একটা কাজ করা, দুটো কিন্তু একরকম হবে না। না, অবশ্যই না। হ্যাঁ, তো আমি যেহেতু এখন টেবিল টেনিস একেবারেই বাইরে, ফেডারেশন আমি নাই, সম্পৃক্ত নাই, তখন ফেডারেশনের বাইরে থেকে একটা কাজ করা আমার জন্য একটা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি অনেক কিছু চাইলেই কিন্তু আমার একটা সীমাবদ্ধতা আছে, আমি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারবো না। আমি ফেডারেশনের ব্যানারে যে কাজটা করতে পারবো, কিন্তু ফেডারেশনের বাইরে আমি নিজে হয়ে কিন্তু সেই কাজটা আমি করতে পারবো না। তো আমার ইচ্ছা আছে যে ব্যক্তিগতভাবে আমি স্বাধীনতা পদক পাওয়ার পরে আমার দু একটা জিনিস আমার ইচ্ছা আছে করার। এটা আমি এখন যখন আমি স্টার্ট করব তখন তারপরে একটা কিছু যদি আমাদের বলেন, দর্শকরা আপনার কাছে জানতে চায়। হ্যাঁ, এখন যেহেতু আমি মেয়েদেরকে নিয়ে কাজ করছি, মেয়েদের যে এখন যে অ্যাবিউজ হচ্ছে স্পোর্টসে, খেলোয়াড়রা যে এইভাবে তাদের একটা প্রোটেকশন দেওয়ার ব্যাপার আছে, সেই ব্যাপারে আমাকে একটা আহ্বায়ক করা হয়েছে একটা কমিটির, যে মেয়েদেরকে কিভাবে প্রোটেক্ট করা যায় এবং তাদের সম্পর্ক তাদেরকে নিয়ে আমাকে একটা কাজ করতে হবে, আমাদের একটা কমিটি করে সেটা আপনি একটা বড় দায়িত্ব হিসেবে দেখছেন। বড় দায়িত্ব হিসেবে দেখছি আমি, এটাতেই আমি শুরু করতে চাই আমার স্পোর্টসে অনেক দিন পরে। তো এটা যদি আমি ভালো করার চেষ্টা করব,
এবং এটা ভালো করলে আমি একটা আমি একসাথে সব কিছু করার বিশ্বাসী নই। আমি মনে করি যে আমার মনে হয় যে আমি কতটুকু করতে পারবো, আমার একটা সীমাবদ্ধতা আছে, আমি সে লাইনটা ক্রস করতে চাই না যদি আমি মনে করি আমি সেটা পারবো কি পারবো না। অনেকে আছেন যে যে কোনো কিছু করতে চান বাট জানেন যে উনি এটা করার সামর্থ্য বা যোগ্যতা রাখেন না, কিন্তু তারপর তিনি সে কাজটা করেন। যেমন আমি অনেক জায়গায় দেখেছি যে যে জায়গার জন্য সুইটেবল, যে চেয়ারটা তার জন্য ধার্য করা হয়েছে সেটা ডিজার্ভ করেন না, কিন্তু তিনি সেটা নিয়ে নিচ্ছেন, কিন্তু ফিল করছেন না আমি ওই চেয়ারটা বসার যোগ্যতা রাখি কিনা। আচ্ছা, মানে সেটা নিজের আসলে নিজের উপর নিজের উপর। আচ্ছা, আমাদের একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে আপনি কেন আসলে কোচ হচ্ছেন না, কিংবা আপনি কেন আসলে খেলাটার সাথে কোনোভাবে সংগঠক হিসেবে জড়িত হচ্ছেন না? বাইরে থেকে ফেডারেশনের ভিতরে হয়তো পলিসি মেক করতে পারছেন না, কিন্তু বাইরে কেন এই জায়গাটায় কাজ করছেন না? এটার কি কোনো আপনার উত্তর আছে? না, আমি আসলে প্রথম থেকে যেটা হচ্ছে যে একজন ভালো খেলোয়াড় হলে কিন্তু সে একজন ভালো কোচ হবে, এটা না, অবশ্যই না। ঠিক একইভাবে ভালো সংগঠক হবে সেটাও না। মনে করছো না। আমি একজন ভালো খেলোয়াড় মোটামুটি ছিলাম, কিন্তু আমি ভালো সংগঠক হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে আপনি প্রথমেই বলেছে আমার লাইফে একটা যাই হোক একটা ঘটনা ঘটে তারপর তো সরেই গেছে, কিন্তু কোচ হওয়ার মতন আমার আসলে কখনোই ইচ্ছা ছিল না। প্রথমত কোচ হিসাবে আমাদের দেশের যে সম্মানটা দেওয়া হয়, আমি মনে করি সেটা বিদেশে যে একটা কোচের যে সম্মান, সে সম্মানটা আমাদের দেশে কোচরা পায় না। আর সেখানে আমি যে সম্মানটা পেয়ে এসেছি একটা খেলোয়াড় হিসাবে, যখন আমি কোচ হিসাবে যেতাম তাহলে আমি সেই সম্মানটা আমি পেতাম না। আমার কাছে এটা মনে হয়েছে, সব ক্ষেত্রে আমি বলছি না, যার জন্য ওইটাকে আমি নিয়ে নিই, বেছে নিই। তারপর হচ্ছে দ্বিতীয়ত যে আর্থিকভাবে, যেটা একদম সত্যি কথা বলতে হয়, যে আর্থিকভাবে যেটা আমি যদি মনে করতাম যেটা আমি আমার পেশা হিসেবে নিব, সেটা আমার জন্য বাংলাদেশের কোচদের ক্ষেত্রে সেটা আসলে খুবই ডিফিকাল্ট, সেজন্য আমি লাইনে যাইনি। আচ্ছা, আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে বাংলাদেশে আসলে ঢাকায় কিংবা টেবিল টেনিস আসলে শেখানো হয় কিনা। আমি যতদূর জানি যে বেশ কিছু বিভিন্ন ইন্ডিভিজুয়াল তারা প্রাইভেটলি আসলে কোচ করে, এবং ফেডারেশন আসলে যখন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয় কিংবা কোনো ন্যাশনাল টুর্নামেন্ট তখন আসলে ক্যাম্প করে। এছাড়া প্রাইভেটলি বেশ কিছু জায়গায় হয়, তাই তো? আমি মানে সেই জায়গাটায় বাংলাদেশে আপনার সন্তানকে যদি আসলে টেবিল টেনিসে শেখাতে চান তাহলে বেশ কয়েকটা প্রাইভেট টেবিল টেনিস একাডেমি আছে ঢাকা, এবং ঢাকার বাইরেও সেই জায়গায় আছে। ঢাকার বাইরের কথা আমার মনে হলো যে আগে একটা সময় নড়াইল বিখ্যাত ছিল, এখনো নড়াইল কিন্তু অনেক সাতক্ষীরা একটা সময় খুবই বিখ্যাত ছিল, মানে এইসব জেলাগুলো, রংপুর ছিল, এখন এরকম নাই, কিন্তু এখনো কিন্তু বলতে গেলে আসলে নড়াইলটাই কিন্তু টেবিল টেনিসটাকে আসলে বাঁচিয়ে রেখেছে, সত্যি কথা বলতে অস্বীকার করার কোনো উপায় নেই। এবং সেই সাথে এখন বিকেএসপি কথা অবশ্যই বলতে হয়। বিকেএসপি এখন যেভাবে প্লেয়ারগুলো তুলে আনছে এবং তাদেরকে যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, এটা কিন্তু সত্যি মানে প্রশংসার দাবিদার তারা। অবশ্যই আমরা আরো কথা বলবো আপনার সঙ্গে। জোবেরা রহমান লিনু আমাদের সঙ্গেই থাকবেন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, ফিরে আসবো একটু পরেই। কথা বলছিলাম আপনার বর্তমান সময় কিংবা আপনার সাংগঠনিক ক্যারিয়ার নিয়ে, কিন্তু আপনার পেছনের দিনগুলো, আপনি যে টানা 16 বার জাতীয় চ্যাম্পিয়ন হলেন, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের নাম উঠলো আপনার, সেই সময়টাও কি আসলে আপনাকে আলোড়িত করে কিনা, কিংবা সেই সময়ের কোন ঘটনাটা আপনাকে বেশি মনে পড়ে, বারবারই মনে পড়ে? আমি দেখেছি যে আপনার সব ঘটনায়, আপনার আগের বইগুলোতে আপনার বাবার কথা আপনি লিখেছেন, আপনার পরিবারের কথা আপনি লিখেছেন, মানে আপনাকে কোন ঘটনাটা সবচেয়ে বেশি আলোড়িত করে বলে মনে করেন? প্রথমে বলি যে আমি 16 বছর ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু এক কন্টিনিউ না, ভেঙে ভেঙে কিছু 5 বছর 4 বছর 2 বছর এরকম। তো আমার যেটা আসলে বেশি যেটা মনে পড়ে, যে ছোটবেলায় আমি যখন খেলা শুরু করি, প্রথমবার হয়েছিলেন 1977, আমি 77 সালে, আমার 12.5 বছর বয়সে আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে, যেটা কিন্তু আমি সিনিয়রদের সাথে খেলে হয়েছে। আমার ধারণা মতে মানে বাংলাদেশে আর এত অল্প বয়সে কেউ ন্যাশনাল চ্যাম্পিয়ন হয় না। তবে আমার মানে নিয়াজ মুর্শেদ হয়েছিল মনে হয়, হ্যাঁ, মেয়েদের মধ্যে কেউ না, এটা আমি কনফার্ম। তো সুতরাং ওটা আমার জীবন একটা টার্নিং পয়েন্ট ছিল 77। আর ওটার পর থেকে আমি আসলে সে সময় আমি সাইক্লিংও করতাম। 78 থেকে আমি আবার আমি খুব মানে পছন্দ করতাম সাইকেল চালাতে। মানে এমনও দিন গেছে আমার গাড়ি ছিল বাবা, কিন্তু আমি সাইকেল চালিয়ে সারা ঢাকা শহর টোটো করছি।
এবং তখন আমাকে একজন আমার জুনায়েদ ভাই নামে একজন ছিল, উনি আমাকে দেখেছেন রাস্তায় আমি সাইকেল চালাই। তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমি জনতা ব্যাংক ছিল এলিফ্যান্ট রোডে, তো আমি খুব জোরে সাইকেল চালিয়ে যাচ্ছি। তো উনি আমাকে দেখে খুকি বলে ডাকছে, আর আমি তো বাবা বলেছেন যে রাস্তায় কেউ কখন ডাকলে, তখন কিন্তু ছেলে ধরা একটা ছিল। তো আমি তো আরও জোরে চালাচ্ছি, আমি ব্যাংক পর্যন্ত চলে গেছি ভয়ের চোটে। তখনও বলছে তুমি ভয় পেও না, আমি আসলে তোমার সাইকেল তুমি চালাচ্ছ দেখে খুব ভালো লাগলো, তুমি কি সাইক্লিং করবে? বলছে হ্যাঁ করবো। তাহলে তুমি আগামীকাল তখন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেটা ছিল ইউনিভার্সিটি, ওখানে তুমি আসবে 4টার সময়। তাই আমি বাসায় এসে আব্বাকে বললাম, আব্বা আমি এরকম বলেছি, আমি কি যাবো? তা আব্বা বললো আমি তোমাকে নিয়ে যাবো। তো আব্বার সাথে আমি গেলাম ওখানে। তখন আমাকে ওখানে শহীদ ভাই নামে, উনি মারা গেছেন, আল্লাহ যেন ওকে বেহেশতে নসিব করেন, উনি অনেক আমার জন্য করেছেন। তো উনি বললেন তুমি এই 4টা চক্কর দাও তো দেখি। তো আমি তো অল্প বয়স, 4টা চক্কর তো আমার কাছে কিছুই না। আমি কিন্তু খুব জোরে যে 4টা চক্কর দিলাম, দেওয়ার পরে তো উনি বললেন তো সামনে তো আমাদের আছে, তখন বাংলাদেশ গেমস, তখন মনে অলিম্পিক গেমস বলতো, তুমি এখানে নাম দাও। এর মধ্যে কিন্তু আব্বা আমার জন্য খুব শর্ট টাইমের মধ্যে জাপান থেকে একটা রেলি সাইকেল নিয়ে আসলেন। আমার আব্বা খুব আমার জন্য আসলে এই জন্য বললাম যে আজকে বাবা আমার কি বলবো, একজন সেই সময় আজ থেকে কত বছর আগে, আমি তো খেলা শুরু করেছি 73-তে, সেই সময় স্বাধীনতা পরবর্তী সময় একটা মেয়ের জন্য, যদিও আমার অল্প বয়স, কিন্তু খেলা আসাটা কিন্তু খুব একটা সহজ ছিল না। কিন্তু বাবা একজন ইঞ্জিনিয়ার মানুষ, উনি আধুনিক ছিলেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি আমাকে এই শিক্ষাটাও দিয়েছেন যে যা কিছুই করো সেটা সবসময় শালীনতার মধ্যে রেখে করবে। যাই হোক, তো ওই আব্বা আমাকে ওই সাইকেলটা এনে দিলেন, একদম লাল, এখনো মনে আছে মেরুন কালারে চকচক করছে সাইকেলটা। তখন বাংলাদেশে আমার রেলের সাইকেল আমার একটাই ছিল, ওই সময় আর রেলের সাইকেল কেউ চালাতো না, কেন একটু এক্সপেন্সিভ, এবং বাংলাদেশে তখন চলটাই ছিল না রেলের সাইকেলে। তো আমি তখন ওইটা দিয়ে করলাম, এবং আমার তখন 2টা ইভেন্ট ছিল, একটাতে আমি ফার্স্ট হলো, একটাতে সেকেন্ড হলো, এটা মিলে আমি যৌথভাবে চ্যাম্পিয়ন হলাম। 79-এ তখন আমি সবচেয়ে যেটা আমার মনে পড়ে, 79-এ একই বছর আমি কিন্তু টেবিল টেনিসে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে এবং সাইক্লিং আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে। এটা কিন্তু এখন বাংলাদেশে কিন্তু দুটো আলাদা ইভেন্টে একই বছরে কেউ চ্যাম্পিয়ন হতে পারেনি, যেটা আমার রেকর্ড রয়েছে। তো ওইভাবে আমার আসলে ওইগুলো আমার জীবনের একটা মেমোরিতে আমার মনে হয় যে একই বছর আমি 2টাতে চ্যাম্পিয়ন হয়েছি, সাইক্লিং এবং টেবিল টেনিসে। ওই বছরটা আমার জন্য খুব মেমোরেবল। জি 79। আর 77 আমি প্রথম যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে, সেটা আমার জন্য খুবই একটা আরো মেমোরিতে খুব বেশি। তারপরে জীবনে এই চলমান জিতছি, তারপরে একটা নিয়ম হয়ে গিয়েছিল যে আপনার এই চ্যাম্পিয়ন হওয়াটা, ওইটা আমি একটা মানসিক চাপ, কিন্তু যখন আপনি কন্টিনিউ কোনো কিছুতে খুব সাফল্য অর্জন করবেন, তখন সেটা ধরে রাখাটা একটা মানসিক চাপ ছিল। যে আমি হয় কি, আমার পড়াশোনার পাশাপাশি আমি কিন্তু এই মানসিক চাপে ভুগছিলাম একটা সময়। যেমন আমার কিছুদিন ডিপ্রেশনও হয়েছিল, অনেক কিছু লাইফে হয়, একটা বয়সের সাথে সাথে হরমোনাল চেঞ্জ হয়, অনেক কিছু হয়, এবং অনেকে বলতে চায় না, বাট আমি বলি এই কারণে প্রতিটা মানুষ, প্রতিটা খেলোয়াড় যেন ফিল করে যে কোনো কিছু জীবনে কোনো সময় গিভ আপ করা যাবে না। কারণ মানুষ কিন্তু পরিস্থিতির শিকারে অনেক কিছু হয়, কিন্তু সেটাকে আমাকে স্ট্রংলি হ্যান্ডেল করে এগিয়ে যেতে হবে। তো অনেকে এই জিনিসটা বলতে হাইড করে, লজ্জা পায়। এটা লজ্জার কিছু নাই, এটা তো লজ্জা পাওয়ার কিছু না, মানুষ তো আমরা, তাই না? তো যাই হোক, আমি ওইটাকে হার্ডেল ক্রস করে আমি জীবনে একটা পর্যায়ে এসে আমার হলো, শেষ সময় এসে আমি গিনেস বুকে আমার নাম উঠলো। আর এই পর্যন্ত আমি স্পোর্টসে যতগুলো অ্যাওয়ার্ড আছে আলহামদুলিল্লাহ সব অ্যাওয়ার্ডকে আমি পেয়েছি, কিন্তু দুঃখজনক আপনাদের বিএসপি অ্যাওয়ার্ডটা আমি পাইনি। আমি প্রথম আলো অ্যাওয়ার্ডটা পাইনি, তখন আমাকে অলরেডি আমি খেলা ছেড়ে দিয়েছি। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো বা আমাকে ওই আজীবন সম্মান, ওটা হয়তো বা পাওয়ার হয়তো একটা সুযোগ পাওয়ার অবশ্যই। আমি একটু জাস্ট জানতে চাই, একদমই শেষের দিকে আমরা যে 70-80-র দশকে আপনার মতো মেয়েরা আসলে ঢাকায় বাংলাদেশে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে, কিংবা মেয়েদের পারফরমেন্স ছিল, কিন্তু এখন এই একবিংশ শতাব্দীতে এসে সেটা আরো বিস্তৃত হওয়ার কথা, কিন্তু সেটা কি আসলে হয়েছে? আপনি কতটা আসলে স্যাটিসফাইড মনে করেন দেখে? যদি আপনি সময়ের কথা বলেন, যে দীর্ঘ, আমি যখন আমার মনে হয় 1980-তে আমি এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিলাম কলকাতায়। তখন আমি কোয়ার্টার ফাইনালে আমি জাপানিজ যেটা আমার জীবনের সবচেয়ে কষ্টের একটা জায়গা, চ্যাম্পিয়নশিপে আমি কোয়ার্টার ফাইনালে তার সাথে 3-2-তে হেরে গেছি, যেটা আমি ফার্স্ট 2 সেট কিন্তু আমি এগিয়ে আছি।
একটা সেট 3টার মধ্যে পেলে কিন্তু আমি ন্যাশনাল, হয় আমি এশিয়ান চ্যাম্পিয়ন, কারণ ওই মেয়েটাই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল, জি। হয় আমি এশিয়ান চ্যাম্পিয়ন থাকতাম, না আমি রানার্স আপ থাকতাম, না আমি 3rd পজিশন থাকতাম, কিন্তু আমি হয়ে গেলাম 5th পজিশনে চলে গেলাম। কিন্তু ওইটা ধরে আমি যখন চিন্তা করি, আজ সেই 1980 আর আজকে 2026, 46 বছর। এখন পর্যন্ত কিন্তু আমাদের দেশে কোনো মেয়ে টেবিল টেনিসে এশিয়ান চ্যাম্পিয়নশিপ 4th পজিশনটা নিতে পারেনি। মানে ব্রোঞ্জ তো অবশ্যই আশা করি, কিন্তু এখন ওই 5th পজিশন, আমি যে 5th হয়েছিলাম সেটাও কিন্তু এখনো হয় নাই। ওইটা চিন্তা করলে মনে হয় যে আরও একটু বেটার হওয়া উচিত ছিল। তারপর আমি বলবো যে এখন টেবিল টেনিসে আগের থেকে অনেক মেয়েরা এসছে, যেমন বললাম যে বিকেএসপি অনেক প্লেয়ার প্রডিউস করছে, নড়াইল, এই সব কিছু মিলিয়ে আমি কিন্তু পজিটিভই দেখছি। আচ্ছা। মনে হয় যে সময়ের সাথে সাথে তারা এখন যারা যে এখন সরকার যেভাবে তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে, 1 লাখ টাকা করে দিচ্ছে, এখন এটা তো অনেক বড়, মানে হিউজ একটা অ্যামাউন্ট। অবশ্যই। আমরা তো চিন্তাই করতে পারিনি আমাদের সমাজে 1 লাখ করে মাসে পাবো, ক্রীড়া ভাতা, জি। ক্রীড়া ভাতা। তো এখন যেহেতু প্লেয়াররা পাচ্ছে, তাদের উচিত সেটা বিনিময় তাকে তার সম্পূর্ণ এফোর্টটা দেশকে দেওয়া, দেশের জন্য দেওয়া। ধন্যবাদ আপনাকে জোবেরা রহমান লিনু। আমাদের সময় আসলে শেষ, কিন্তু আপনার যে এরা সেটা আসলে কন্টিনিউ হবে। বাংলাদেশের স্পোর্টস যতদিন থাকবে আপনার কথা বাংলাদেশের মানুষ বলতে বাধ্য হবে, টেবিল টেনিসের কথা বললে আপনার কথা বলতে বাধ্য হবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি।